সন্তান জন্মদানে অক্ষমতার শাস্তিস্বরূপ যে নিজের ছোট বোনকে সতীন হিসাবে গ্রহণ করতে হবে, এমনটা স্বপ্নেও কখনো ভাবেনি চারুলতা। কিন্তু ভাগ্য তাকে আজ এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়েছে। তার ভাবতেই কষ্ট হচ্ছে, গত রাতেও যে মানুষটা তাকে পরম আদরে বুকে জড়িয়ে ঘুমিয়েছে, সেই মানুষটাই সকাল হতে তাকে এমন কিছু উপহার দিবে। আর অন্যদিকে নিজের সবচেয়ে আদরের, সবচেয়ে ছোট প্রিয় বোনটি তার জীবনে এত বড় ভাঙনের প্রত্যক্ষদর্শী হবে, তাও যেন বিশ্বাস হচ্ছে না তার। আজ এক মুহূর্তে সে শুধু নিজের স্বামীর সংসার আর প্রিয় বোনটিকেই কেবল হারায়নি, একই সঙ্গে সে হারিয়েছে বিশ্বাস নামক একটা শব্দকেও। বিশ্বাস কি অদ্ভুত একটা শব্দ, তাই না? যেখানে একই সাথে বিষ এবং আশ্র দুটো শব্দই রয়েছে, একে অপরের পরিপূরক হিসাবে, যার মধ্যে আজ থেকে চারুর কাছে বিশ্বাস শব্দটি একটি বিষবৃক্ষের মতো আকার ধারণ করেছে। এই জীবনে সে যে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ তার বিশ্বাসের বীজটাই যে আজকে সম্পূর্ণ নড়ে গেছে। টলমল চোখে সে তার সামনে চুপচাপ বসে থাকা নবদম্পতিকে একবার দেখে নিয়ে এতক্ষণে ছুটে চলে গেল ভিতরের দিকে। অনু চারুলতা বলে ডাক দিতেই মুখ খুলতে যাচ্ছিল, তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা তার বাবা মুখ খুললেন। শেষ পর্যন্ত বৌমা, ছোট বোনকে তোমার বিয়ে করতে হলো অনুজ। আর তুমি বা কেমন বোন তরু, যে কিনা নিজের বোনের স্বামীকেই স্বামী বানালে? মহসিন হাসানের কথাগুলো নীরবে কান্না করতে থাকা তরু আরও ফুপিয়ে কাঁদতে লাগলো। এতে করে মহসিন হাসান আরও কিছুটা বিরক্তিকর গলায় বলল, যা করা তা তো করেই ফেলেছ, এখন আর কেঁদে কি হবে? তখন অনুজ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তরুর এতে কোনো দোষ নেই, যা করার বা যা হয়েছে সবটা আমার ইচ্ছেতেই হয়েছে, তোমরা শুধু শুধু ওকে দোষারোপ করো না। ছি অনুজ, তোমার এতটাও অধঃপতন হয়েছে যে ঠিক বেঠিক সব ভুলে গেছ। শেষ পর্যন্ত নিজের বোনের মতো শালীকে বিয়ে করে গড়ে তুললে। ছি, আহ, তুমি এমন সিসি করছো কেন? বৌমা, তরু তো তার আপন বোন নয় যে অনুজ তাকে বিয়ে করতে পারবে না। আর আমার ছেলের যথেষ্ট ক্ষমতা আছে দুটো বউয়ের খরচ একসাথে চালানোর। বড় বৌমা সব কিছু ঠিকঠাক চললেই তো হলো। অনুজের মা তরুণ মাথায় হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল, মেয়েটাকে দমকে ভয় পাইয়ে দিচ্ছ কেন? দেখো অনুজের মা, তুমি যে বৌমাকে বিশেষ পছন্দ করো না তা আমি জানি, তাই বলে এতটা পক্ষপাতিত্ব করেছো দেখে আমি অবাক হচ্ছি। তুমিই তো বৌমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিলে আমার অমতে। আজকে তোমারই চক্ষুশূল হয়ে গেল যে তার সাজানো সংসার ভাঙতেও তোমার একটুও খারাপ লাগছে না। আমি তো আর আগে থেকে জানতাম না ওই মেয়ে একটা আটখুরো। জানলে কখনোই এই বাড়ির বউ তো দূরের কথা, বাড়ির আশেপাশেও জায়গা দিতাম না। নাক সিটকে অনুজের মা রহিমা এই কথাটি বলতেই অনুজ তার মাকে বলল, মা, তোমাকে কতবার বলেছি চারুলতাকে এসব কথা না বলতে, সবটা তো তোমার ইচ্ছে মতোই হচ্ছে, এবার অন্তত এই মেয়েটাকে শান্তি দাও। বলে সে হন হন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। এক এক করে রুমের প্রতিটি কোণ থেকে নিজের ছোট থেকে ছোট্ট সকল জিনিসপত্র একত্র করে মেঝেতে রাখছে চারু। 3 বছরের সাজানো সংসার, সাজানো ঘর যে তার আর নেই। বিয়ের পর থেকে অনুজের রুমটার উপর তার যে অধিকার ছিল, আজ থেকে তা যে আর তার নেই। তার অনুচিত এখন আর তার নেই, ভাগ হয়ে গেছে অন্য কারো মাঝে। আজ থেকে এই ঘর, এই সংসার, এমনকি অনুজের উপরেও যে অন্য কারো অধিকার তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সে অন্য কেউ না, তারই আদরের ছোট বোন। থাকবে না সেই বাড়িতে, নিজের বাবার বাড়িতেও যাবে না ঠিক করেছে। ইস, মেয়েদের যদি একটা নিজের বাড়ি হতো তবে কতই না ভালো হতো। তখন তাকে আর আত্মসম্মানের হানি হয়ে অন্যের অনুগ্রহে নিয়ে বাঁচতে হতো না। আজ চারুর বারবার মনে হচ্ছে প্রতিটা মেয়ের একটা নিজের বাড়ি থাকা বড্ড দরকার, ভীষণভাবে দরকার। নিজের বাড়ি না থাকলে অন্তত নিজের খরচ চালানোর সামর্থ্যটা থাকা দরকার। যতই বাবার বা স্বামীর অডেল টাকা থাকুক না কেন, বিপদের সময় নিজের বলতেও কিছু থাকার জন্য একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তা না হলে তার যে একটা আত্মসম্মান আছে তা এই সমাজ ভুলেই যায়। ভাগ্য সহায় চারুর যে অন্তত সুখের সাগরে বেশি নিজের পড়াশোনাটাকে বিসর্জন দেয়নি। আজ এমন দুর্যোগে তার এই পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে বুঝেছে সে। অবশ্যই পড়াশোনা শেষ করার পিছনে অনুজের অবদান অনেক। হয়তো তার এমন একটা দিন আসবে বলেই সেদিন আল্লাহ অনুজকে দিয়ে তার এই উপকারটা করেছে।
তাই তো আর যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে সারু, কিন্তু কারো অনুগ্রহে সে থাকবে না আর। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করেই সারু চোখ যায় দেওয়াল জুড়ে টাঙানো মস্ত বড় একটা ছবির দিকে। তার আর অনুজের হাস্যোজ্জ্বল মুখগুলো যেন এখনো জ্বলজ্বল করছে ছবিটার মধ্যে। আলাদা একটা প্রাণ আছে যেন এই ছবিটার মাঝে। অশ্রুসিক্ত চোখে ধীরে পায়ে মেঘাচ্ছন্নভাবে হেঁটে যায় ওই ছবিটার দিকে। ছবিটি তার আর অনুজের হানিমুনে থাকাকালীন তোলা একটি ছবি। বিছিয়ে রাখা মনোমুগ্ধকর জায়গায় ঘোর বর্ষায় বিছানাকান্দির উদ্দেশ্যে গিয়েছিল তারা। কষ্টকর ক্লান্তির নিমিষে চলে গিয়েছিল পাহাড়ের হাতছানিতে। মেঘে ঢাকা পাহাড় যেন ডাকছিল সারুকে। আর সে ডাক কি এড়ানো সম্ভব? পাহাড়ের বুকের মধ্যে ঝর্ণাগুলো থেকে অবিরাম জল পড়ছিল। ওই ঝর্ণাগুলো যেন নিদারুণ উদাসীন ও নির্বিকার। একটা জায়গায় যে এরকম নির্বিকার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা কখনো ওর জানা ছিল না। চারুর হাস্যোজ্জ্বল মুখ দেখে তার দিকে মুগ্ধতার হাসি নিয়ে তাকিয়েছিল অনুজ। তখনই কোনো এক ভ্রাম্যমাণ ক্যামেরাম্যানের ক্যামেরা বন্দী হয়েছিল তারা দুজন। পরে সন্ধ্যায় যখন তারা কটেজের উদ্দেশ্যে ফিরে আসছিল তখনই ওই ফটোগ্রাফার তাদের দাঁড় করিয়ে কয়েকটি ছবি দিয়েছিল। সারু প্রচণ্ড খুশি হয়েছিল ছবিগুলো দেখে, আর সারুর চোখে মুখেও খুশির ঝলক দেখে তৃপ্ত হয়েছিল অনুজ। পরে ঢাকায় ফেরার পর এক সন্ধ্যায় সেই ছবিগুলোর মধ্য থেকে এই ছবিটি রুপুলি কাচের ফ্রেমে বাঁধিয়ে এনে আরেক দফা অবাক করে দেয় অনুজ তার সারলতাকে। চোখ বুজে চোখে জমা জলটুকু ফেলে দীর্ঘশ্বাস পেল সারু। কি সুন্দর ছবির মতো রঙিন ছিল দিনগুলো। এ যেন কোনো এক উপন্যাসিক এক কলমের আছড়ে লেখা কোনো রূপকথার গল্প ছিল। কত প্রেম, কত মান অভিমান, কত আমোদ প্রমোদের মধ্যে ছিল সেই দিনগুলো। কিন্তু একটা রিপোর্টে যেন কাল হয়ে এলো তার জীবনে। শ্বশুরবাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীদের কাছে যখন সে শুনছিল অপায়া, অলক্ষী, আটখড়ে, অপমানে সে যখন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছিল, তখন এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে তার পাশে ছিল অনুজ। এই একটা মানুষের ভালোবাসা নিজেকে সামলেছে, কিন্তু আজ সে মানুষটাও তাকে পর করে দিয়ে অন্য কারোর সাথে বেঁধেছে ঘর। তার কথাতে যে মানুষটা সত্যি সত্যি বিয়ে করে নেবে, তাও নিজের বোনকে, তা হয়তো সে স্বপ্নেও ভাবেনি। তাই তো এখন তার আর কিছু বলার নেই, সবটা মেনে নেওয়া ছাড়া। আচ্ছা, ভালোবাসলে কি ছাড়া যায় নাকি মেনে নেওয়া যায়? শ্রাবণের বাড়ি দ্বারা যেন তার জীবনে সারা জীবনের জন্য নেমে এসেছে। শ্রাবণের এই কালো ঘনঘটায় যে সব কিছু হারিয়ে ফেললো এক নিমিষে। বাদল দিনের এই ছবিটি এই বাংলারই আদি প্রতিচ্ছবি, যার মর্মে প্রকৃতির আবহমানতা এক অনন্য আবেশে লালিত হচ্ছে পৃথিবীর সৃষ্টির সূচনাকাল থেকে। বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসেব করছে তরু। অনুজের বোন অনুলেখার খালি রুমে তার থাকার ব্যবস্থা করে দিয়েছে অনুজের মা। অনুলেখা আপাতত শ্বশুর বাড়িতে আছে, তাই তার খালি রুমেই তরুর আপাতত থাকার ব্যবস্থা হলো। যদিও অনুজের মা চেয়েছিল তরু যেন আজ থেকে অনুজের রুমেই থাকে, কিন্তু অনুজের কড়া নিষেধে তিনি সে কাজ আর করে উঠতে পারেননি। তবে সে যাই হোক, অনুজ যে এতদিনে সারলতার মোহ থেকে বেরিয়ে নতুন করে নিজের জীবনটাকে আবার শুরু করেছে, এতেই ওনার শান্তি। আসলে সারুকে ওনার অতটাও পছন্দ নয়, কিন্তু প্রতিটা মাই চায় তার সন্তান যেন সুখে থাকে। আর তার মতে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সন্তানই হলো একমাত্র মাধ্যম যা তাদের সারা জীবন এক করে রাখে, সংসারী করে তোলে। সেখানে সারুর যখন এটাই সবচাইতে বড় অক্ষমতা, সেহেতু তার ছেলে কোনো সারা জীবন একটা চাপা আর্তনাদ নিয়ে বাঁচবে। তাই তো তিনি মনে প্রাণে চাইতেন তার ছেলে আবার বিয়ে করুক। অবশেষে ছেলের যে মতি ফিরেছে, এতেই তিনি মহা খুশি। এখন তরুর গর্ভে যদি তার বংশের বাতি জন্মায়, তাহলে যেন তার শান্তি। তরুর জীবনটা আজ একটা ভুলের কারণে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। পরিবারের সবচেয়ে ছোট আর আদরের মেয়ে থেকে সে যে আজ সবচেয়ে খারাপ হয়ে গেছে, এটা তরুর আর বুঝতে একটুও কষ্ট হচ্ছে না। কিন্তু সে যে সত্যি নিরুপায় হয়ে কাজটা করতে বাধ্য হয়েছে। তা না হলে সে কি কখনো নিজের বড় বোনের সতীন হওয়ার কথা স্বপ্নেও ভেবেছিল? কিন্তু মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না। এই বাক্যটি যেন আজ তরুর সাথে বড্ড মিলে যাচ্ছে। আচ্ছা, তার আপুমনির কি খুব কষ্ট হচ্ছে তার এই কাজে? সে কি আর কোনোদিন কথা বলবে না তরু পাখির সাথে? আর যে ছোটের জেঠিমাই বা কী করবে সবটা জানার পর? বাবা মা হারানো যে মেয়েকে তারা নিজের মায়ের চেয়ে কোন অংশ ভালোবাসা দিয়েছে, যাকে তারা বড় করেছে, আর সে কিনা তাদের মেয়ের জীবনের বিচ্ছেদের কারণ হয়ে গেল। আচ্ছা, জেঠিমা কি খুব কষ্ট পাবে?
আর জেঠুই বা কী করবে? এসব নানা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তরুলতার মনে। ভাগ্যে আজ তাকে এ সম্পর্কের কোন টানাপোড়েনে এসে দাঁড় করিয়েছে। তার কোনো কুল কিনারা সে পাচ্ছে না, কিন্তু এই কোর্স করা ছাড়া তো তার কোনো উপায় ছিল না। সে যে বড্ড নিরুপায়, বড্ড অসহায়। কোথায় যাচ্ছ এসব নিয়ে লতা? নিজে সব কিছু গুছিয়ে যখন সারু চলে যাচ্ছিল তখন রুম ছেড়ে তখনই দরজার সামনে দাঁড়িয়ে অনুজ তাকে কথাটি বলল। অনুজের এমন প্রশ্ন শুনে চারু একটা তাচ্ছিল্য ভরা হাসি হাসল। অনুজের এমন একটা প্রশ্ন করা যেন তার বোকামির প্রমাণ দিচ্ছে আজ। চারু অনুজের দিকে না তাকিয়েই উত্তর দিল, আজ থেকে এই ঘরের অধিকার অন্য কারো, তাই তাকে স্থান দিয়ে চলে যাচ্ছি। বলে সে অনুজকে ফাঁস কাটিয়ে যেতে চাইলে অনুজ তার দু হাত দিয়ে চারুর কোমরে জড়িয়ে তাকে নিজের একদম কাছে নিয়ে আসলো। অনুজের হঠাৎ এমন একটা কাজে অনেকটা হকচকিয়ে গেল চারু। মুহূর্তে আবার নিজেকে অনুজের কাছ থেকে ছাড়ানোর জন্য মশরামশরি শুরু করে দিল সে। তবে অনুজ তখন স্থির দৃষ্টিতে চারুলতার দিকে তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে চারুর মনের কথা। কি হচ্ছেটা কি অনুজ? সামনের রুমেই আপনার নতুন বউ বসে আছে, আর আপনি কিনা এখন পুরনো বউয়ের কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছেন। সে দেখলে কি ভাববে বলুন তো? বলে আবার মশরানো শুরু করে দেয় সে। অনুজ তখনও চুপ। চারু আবারও ধরা গলায় বলে, কি হলো? ছাড়ুন আমাকে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতই যখন কষ্ট হচ্ছে তবে আমাকে বিয়ে করতে অত জোর করেছিল কেন লতা? আমার পাশে অন্য কাউকে দেখলে যারা এতটা জ্বলে, সে আমাকে বিয়ে করো বলো কানের মাথা খেয়েছে, আর আজ তারই কিনা চোখে জল। মুচকি হেসে স্থির চোখে চারুর দিকে তাকিয়ে বলল অনুজ। অনুজের কথায় চারুও তখন শান্ত হয়ে গেল। আবার পর মুহূর্তে উঁচু গলায় বলল, তাই বলে আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এতটাও আমি আশা করিনি অনুজ। তুমি তো আর আমাকে নিষেধ করনি যে আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না। সব কি মুখে বলে দিতে হয় অনুজ? তরুকে তো আপনি ফিরছে বলে ডাকতেন, আর আজ তাকে কি না আমার সতীন বানালেন? বিস্ময়কর চাহনি নিয়ে ধরা গলায় বলল চারু। মুচকি হেসে চারুকে নিজের আরও কাছে টেনে নিয়ে তখন অনুজ বলল, তুমি চেয়েছ আমি বিয়ে করি, আমি তাই বিয়ে করেছি। এখন আমি যা চাইবো তুমি তাই করবে, তা না হলে তোমার বোনের জীবন আমি নরক বানিয়ে দিব। তরু তোমার জন্যই নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিল, আর এখন তুমিই ভেবে দেখো তুমি কি করবে। মানে? আমি অনেক ক্লান্ত লতা, এখন তোমাকে অত মানে টানে বোঝানোর এনার্জি আমার নেই। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু তোমার কথা রাখতেই তরুকে বিয়ে করেছি। এখন আমি যা বলবো তুমি তাই করবে। যেমন এখন তুমি এই রুম ছেড়ে কোথাও যাবে না, এখন কেন কোনো দিনও যাবে না। এই রুম থেকে যদি তুমি বের হও তবে সেটা আমার নিথর দেহ বের হবে, বুঝেছ? বলে চারুলতার অদরে নিজের ঠোঁট আলতো করে শুইয়ে তাকে ছেড়ে দিল অনুজ। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে অনুজের কথার কোনো মানেই খুঁজে পেল না চারু। হ্যাঁ, এটা ঠিক যে সে নিজেই অনুজকে বিয়ে করার জন্য চাপ দিয়েছে, কিন্তু সে তো নিজের ইচ্ছেতে নয়, তার শাশুড়ির চাপে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মানে একটা ক্ষীণ আশা তার মনে ছিল যে অনুজ আর যাই করুক না কেন তাকে ছেড়ে অন্তত দ্বিতীয় বিয়ে করবে না। তাই তো সে গত রাতে অনুজকে অমনভাবে বলেছিল শাশুড়ির সামনে, কিন্তু রাতেও তো সে বুঝতে পারেনি অনুজ এমন একটা কাজ করবে। বরং প্রতিদিনকার মতন গত রাতেও অনুজ তাকে পরম আদরে নিজের বাহু ডোরে নিয়ে ঘুমিয়েছিল। চারুর মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, হচ্ছেটা কি এসব তার সাথে? তারপরেই তার মনে হলো অনুজ তাকে কিছু না বললেও তরু তো আছে, তরুকে জিজ্ঞাসা করলে সে সবটা বলে দিবে তাকে। এটা মাথায় আসতেই হাতের জিনিসগুলো রুমের একপাশে রেখে সে তরুর খোঁজে বের হয়ে গেল। আমাকে সবটা বলতে ফিরছো, কি এমন ঘটেছিল যে তুই শেষ পর্যন্ত নিজের বোনের সংসারটা ভাঙতে তারই সতীন হয়ে এলি? তরুর রুমে ঢুকে তার দিকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিল চারু। চারুকে নিজের রুমে দেখে তরু মনে মনে এমন কিছুরই আশঙ্কা করছিল, কিন্তু এখন সে কি জবাব দিবে তার আপুমণিকে? কি বলবে সে তো নিরুপায় হয়ে এমনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু কী কারণে তা তো এখন কাউকে সে বলতেও পারবে না। বলল যে সবটা শেষ হয়ে যাবে। সমাজকে যে সে বড্ড ভয় পায় তরু। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তরুলতা, তা দেখে চারুর অনেকটা রাগ হয়। সে দরজার সামনে থেকে আরও কিছুটা হেঁটে ভিতরে গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলো, কিরে বল, কেন করলি আমার সাথে এমনটা?
আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, আর তুই কি না আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করলি? বল কেন করেছিস এমন? বলতে বলতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল চারু। সে তরুর দুবাহু জাকিয়ে বারবার একই প্রশ্ন করতে লাগলো। তখনই পিছন থেকে অনুজ বলে উঠল, ওকে ছেড়ে দাও চারুলতা। অনুজের মুখে চারুলতা নামটি শুনে অনেকটা শান্ত আর অবাক হয়ে গেল চারু, কেননা অনুজ তাকে কখনো লতা ছাড়া অন্য কিছু নামে ডাকে না। আর যখনই তার উপরে কোনো কারণে রেগে যায় তখনই কেবল তাকে চারুলতা বলে ডাকে। তবে কি এখন অনুজ তার উপরে খুবই রেগে আছে? কিছুটা ভেবে তার মনে হলো, হ্যাঁ, রাখবেই তো। তার নতুন বউকে এভাবে জিজ্ঞাসা করেছি বলেই হয়তো রেগে গেছে। এত প্রেম ভাবা যায়, অথচ কিছুক্ষণ আগেই তাদের রুমে লোকটা তার সাথে কতটা প্রেমময় আচরণ করেছে। তখন একবারের জন্য চারুর মনে হয়েছিল এই সব কিছু মিথ্যা। অনুজ তার অনুর সাথে মজা করছে। কিন্তু এখন ঘুরে তাকালো চারু অনুজের দিকে। অনুজ চারুর সামনে এসে বলল, রুমে যাও চারুলতা, সারাদিন আমাদের উপর অনেক দখল গিয়েছে, এখন আমরা একটু ঘুমাবো, তুমি যাও। তুমি যাও কথাটি যেন পুরো গড়ে প্রতিদ্বন্দ্বী হতে লাগলো চারুর। তেমনটাই মনে হলো। না, তার মনের এক কোণে ক্ষুদ্র আশাটুকুও ছিল, তাও আর নেই। অনুজের এই কথা শোনার পর সবটা সত্যি। সে কোনো স্বপ্ন দেখছে না, সবটা ধ্রুব সত্যি, যা তাকে কষ্ট করে হলেও মেনে নিতে হবে। আবারও দুচোখ ভর্তি পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল সে। শ্রাবণের ধারা যে কেবল শুরু হয়েছে মাত্র, এ ধারা শেষে যে অনেক দেরি, তা তো চারু জানে না। সারা রাত নির্ঘুম রাত কেটেছে চারুর, আর কাটবেই না বা কেন? যার ঘর ভাঙে সে কি নিশ্চিন্তে ঘুমাতে পারে? চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পুরোটা রাত সে ঠায় বসে কেটেছে নিজের জীবনের এমন আকস্মিক বিপর্যয়ের জন্য। আজানের ধ্বনি কানে আসতেই তার গতকাল ভোরের কথা মনে পড়ে যায়। এই তো গতকালও অনুযায়ী সময়টা তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বেঘরে ঘুমোচ্ছিল, আর আজ হয়তো একইভাবে ওরকেও। আর ভাবতে পারছে না চারু, তার দম বন্ধ হয়ে আসছে। সে বসা থেকে উঠে নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিল। এরপর নামাজ শেষ করে আল্লাহর কাছে তার কত শত অভিযোগ তা বলে শেষ করা যাবে না। সকাল 7টা, কলিং বেলের অনবরত আওয়াজে রহিমা বেগম উঠে এলেন জায়নামাজের বিছানা থেকে বিরক্তি মুখে। অনুজের মায়ের এটা নিত্যদিনকার অভ্যেস। উনি সকাল 8টার আগে জায়নামাজ থেকে ওঠেন না। আর অনুজের বিয়ের পরে এই অভ্যাসটা ওনার বেশি করে হয়েছে। সংসারের প্রায় সমস্ত কাজই চারু করে, উনি শুধু বলে দেন কি কি করা লাগবে। আর অন্যদিকে বাসায় ছুটা কাজের লোক আছে 2জন। কিন্তু আজ এতবার কলিং বেল বাজলেও কেউ যখন দরজা খুলল না, তখন তিনি অনেকটা বিরক্ত হলো চারুর ওপর। তারপর আবার পরিস্থিতি মাথায় আসতে বিরক্ত মুখে উঠে গেলেন। দরজা খুলতে রহিমা বেগম অনেকটা হকচকিয়ে গেলেন দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে। বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনুজের মায়ের অভিব্যক্তির তোয়াক্কা না করেই ওনাকে এক প্রকার সরিয়ে বাসার ভিতরে ঢুকে এলেন। এসেই তরু তরু বলে চিৎকার করতে লাগলেন একজন। তরু পরিচিত গলার আওয়াজ পেয়ে দ্রুত অনুরেখার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। একই সঙ্গে চারুও এসে দাঁড়ালো নিশ্চুপভাবে। ডাকতে থাকা আগন্তুক ধীর পায়ে এগিয়ে গেল তরুর কাছে। তরুর সামনে আসতেই তার 2 বাহু ধরে চেপে বলল, ছোট থেকে আজ 18 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। নিজের মেয়ের সমস্ত কিছুর ভাগও তোকে সমানভাবে দিয়ে গেছি, তাই বলে আজ তার স্বামীর ভাগও নিয়ে নিলে তুই? ঠান্ডা গলায় প্রশ্নগুলো করলো সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি। তরু তার কথা নিশ্চুপভাবে শুনে যাচ্ছে, নিচের দিকে তাকিয়ে আছে। এই প্রশ্নগুলোর কি জবাব দিবে তা তো সে জানে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহিলা আগন্তুক তরুর কোনো প্রতিউত্তর না পেয়ে আরও জোরে জোরে তাকে জাগিয়ে প্রলাপের মতো করে বারে বারে একই কথা জিজ্ঞাসা করেই যাচ্ছে। কেন করলি তরু? কেন আমার মেয়ের জীবনটা শেষ করে দিলি? ওর সুখটুকুও তো সহ্য হলো না, ওর স্বামীটাকেও ভাগ করে নিলি। তোর কি ছেলের অভাব হতো? তুই কেন আমার মেয়ের জীবনটা তছনছ করে দিলি? চারুর মা বারে বারে একই কথা বলতে বলতে অনেকটা শ্বাস উঠে যায় তার। চারুর মায়ের মারাত্মক রকম শ্বাসের সমস্যা রয়েছে। বেশি উত্তেজিত হওয়া ওনার শরীরের জন্য ভালো না, সেটা তরুও জানে।
তাই সে তার জেঠিমাকে শান্ত হতে বললে চারুর মা তরুকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল, যাতে করে তাল সামলাতে না পেরে তরু প্রায় পিছনের একটা টেবিলের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল। তখনই পিছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তরু নিজেকে সামলে পিছনে মাথা ঘুরিয়ে দেখলো অনুজ তাকে দূরে দাঁড়িয়ে আছে। তরু, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? মাথা নাড়িয়ে না বলল তরু। অবাক হয়ে চারু তার অনুজকে দেখছে। কাল অবধি যেভাবে সে তাকে আগলে রেখেছে সকল কিছু থেকে, সেভাবে আজ তরুকে আগলে রেখেছে। সময়ের সাথে তাহলে সত্যি সত্যি সব কিছু বদলায়, তা বুঝে গেল চারু। এদিকে অনুজের উপস্থিতি আরও বিক্ষিপ্ত করে দিয়েছে চারুর মাকে। আমার মেয়েকে দিয়ে কি তোমার চলছিল না, সেটা আমাদের বললেই হতো। তা না করে তুমি তারই চাচাতো বোনকে তার সতীন বানিয়ে আনলে অনুজ। আমরা তো বিয়ের সময় আমাদের মেয়ের সকল দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। এ তোমার দায়িত্ব পালনের নমুনা? আম্মা, আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি তো আপনার মেয়ের কথাতেই দ্বিতীয় বিয়েটা করেছি। বিশ্বাস না করলে তাকে জিজ্ঞাসা করুন, সে তো এখানেই দাঁড়িয়ে আছে। চারুর মা অনুজের কথা নিজের মেয়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। চারুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তিনি বুঝে গেলেন অনুজের বলা কথাটাই সত্যি। তবুও তিনি দমে না গিয়ে আবার বললেন, তাই বলে তুমি বিয়ে করে নেবে? ও যদি এখন তোমার কাছে আকাশের চাঁদ চায়, তাহলে তুমি কি ওকে এনে দিতে পারবে? তুমি কি আমাকে ছেলে বুলানোর কথা বলছো অনুজ? না আম্মা, আমি আপনাকে কোনো ছেলে বুলানোর কথা বলছি না। বিয়ের পর থেকে আমি আপনার মেয়ের কোনো আবদার বা ইচ্ছে কখনোই অপূর্ণ রাখিনি, তাই তার এই চাওয়াটাও পূরণ করে দিলাম। আর রইল বাকি লতা, আমার কাছে চাঁদ হইলে আমি তাই এনে দিব কিনা এই প্রশ্ন? তাহলে আমি বলবো, আম্মা, আকাশের চাঁদ তো অনেক তুচ্ছ। আমার কাছে আপনার মেয়ে যদি আমার প্রাণটাও চাই, আমি সেটাও তাকে হাসতে হাসতে দিয়ে দিব বিনা বাক্যে। শেষ কথাটি চারুর দিকে তাকিয়েই বলল অনুজ, এসব সিনেমার লেকচার তুমি তোমার কাছেই রাখো, আমাকে এসব বলে তুমি বোঝাতে এসো না। আমি আজই আমার মেয়েকে নিয়ে যাব এই বাড়ি থেকে। ওর বাবা দেশের বাহিরে, তিনি ফিরলে আইনিভাবে তোমাদের বিচ্ছেদ করার ব্যবস্থাও আমি নিজ হাতেই করব। বলে চারুর মা চারুর হাত ধরে চলে যেতে চাইলে অনুজ চারুকে উদ্দেশ্য করে বলে, লতা, আমি রাতে যে কথা বলেছি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি সত্যি সত্যি সেই কাজগুলোই করব। রিমেম্বার করে দিচ্ছি তোমাকে লতা। বলেই অনুজ তরুর হাত ধরে টেনে নিয়ে গেল অনুরেখার লোমে। বাহিরে প্রবল বেগে ঝড় বইছে। বাতাসের দমকা হাওয়া চারপাশের বাসাগুলোতে দরজা জানালা ঠুসঠাস বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে অনবরত। চারুর তাতে কোনো হেলদোল নেই। সে আনমনের দৃষ্টিতে দক্ষিণের জানালার ধারে দাঁড়িয়ে বাহিরে বয়ে যাওয়া ঝড় দেখে যাচ্ছে। সে ভাবছে, বাহিরে বয়ে যাওয়া ঝড় তো সবাই দেখছে, কিন্তু তার ভিতরে যে ঝড় বয়ে নিয়ে বেড়াচ্ছে তা তো সে কাউকে দেখাতে পারছে না, নাকি কখনো পারবে। আজ তার মা তার ওপর বড্ড রেগে গেছে, তা জানে চারু, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। সে এর শেষ অবধি দেখতে চায়। তার মন তার মস্তিষ্কের মাঝে একটা দোটানা কাজ করছে। তার মন বলছে অনুজকে ছেড়ে চলে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে ছেড়ে গেলি তো হেরে গেলি। সে তার মস্তিষ্কের কথাই শুনেছে, তাই নিজের মাকে ফিরিয়ে দিয়েছে আজ সে। মাকে নিয়ে এখন আর তার চিন্তা হচ্ছে ভীষণ। মা আবার তার চিন্তা না আবার অসুস্থ হয়ে যায়। এসব নিয়ে সে যখন বিভোর, তখন পিছন থেকে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। চারুর বুঝতে বাকি রইল না তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে। স্পর্শ তার ভীষণ পরিচিত, তার রন্ধে মিশে আছে। তার এখন ভীষণ মনে করে এই দুনিয়ায় যা ঘটেছে তার সবটা মিথ্যে হোক, এই মুহূর্তটুকু আটকে থাকুক চিরকাল। এই মানুষটাকে ছাড়া যে সে কতটা অসম্পূর্ণ তা সে হাড়ে হাড়ে টের পেয়েছে এতটুকু সময়ে। সে চায় এই দুদিনে সবটা মিথ্যে হয়ে যাক, তাহলে সে আর কোনোদিনও অনুজের কাছে এমন আবদার করবে না। অনুজের স্পর্শগুলো ধীরে ধীরে খুবই গভীর হচ্ছে। নিজেকে অনুজের হাতে যেন ছেড়ে দিচ্ছে চারু। অন্য সময় হলে হয়তো সে এটা কখনো করতো না, কিন্তু আজ তার মন তাকে অনুজকে বাধা দিতে সায় দিচ্ছে না। তার মন কেবলই বলছে অনুজকে নিষেধ করলে সে যদি তাকে একেবারেই হারিয়ে ফেলে, তবে সে কি করে বাঁচবে। তাই সে আজ অনুজের মাঝে নিজেকে মিশিয়ে দিতে চায়। কিন্তু চারু এটা ভুলে গেছে, সুখ ক্ষণিকের জন্যই কেবল আসে, কিন্তু দুঃখ সে তো দীর্ঘ সময়ের সঙ্গী। তুমি কি এভাবেই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিবে? এটা ঠিক করে নিয়েছো বৌমা? শাশুড়ির এমন কথায় চারু বিস্ময় নিয়ে তাকে বলে, মা, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলের জীবন নষ্ট করতে চাইব? চাও না তাহলে বলছ?
জি মা, আমি কখনোই আপনার ছেলের খারাপ চাইনি, আর আল্লাহ না করো কখনো যেন না চাইতে হয় সেই দোয়াই প্রতিনিয়ত করি আমি। তাহলে আমার ছেলেটাকে মুক্তি দিয়ে ওকে একটা শান্তিময় জীবন দাও। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বৌমা। শাশুড়ির করুণ সুরে এমন কঠিন একটা চাওয়া শুনে চারুলতা থমকে গেল। কি বলবে কি করবে তার কিছুই সে বুঝতে পারছে না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল সে। রহিমা বেগম সারুর কাছে গিয়ে তার হাত দুটো ধরে আবার বলল, দেখো বৌমা, ইসলামে তো 4 বিয়ে নিয়ে জায়েজ আছে। আমার ছেলে তোমার কোনো অভাব রাখবে না, আমি কথা দিচ্ছি। তুমি শুধু ওকে একবার রাজি করে দ্বিতীয় বিয়ে করতে। আগেরকার দিনে তো এমন হরহামেশাই হতো। তুমি কি চাও না আমার ছেলেটা বাবা ডাক শোনো? ওর বিয়ে হলে সে ঘরে সন্তান হলে তুমিও তো তার মা হবে। তুমি দয়া করে ওকে বোঝাও। একমাত্র তুমি বললেই ও বিয়েতে রাজি হবে। শ্রাবণের ঠান্ডা আবহাওয়া তো দরদর করে গামছে চারু। তার শাশুড়ির চাওয়াটা তো ভুল নয়, কিন্তু কোনো মেয়ে কি নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে পারে? তার সতীনের সন্তান কি তার নিজের সন্তান হয়? কিন্তু শাশুড়ির অনুরোধটাকেও তো সে ফেলে দিতে পারবে না। মানুষটা তো খারাপ নয়, পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। কোনো মাই তার সন্তানের অসুখী জীবনটা সহ্য করতে পারে না। তার শাশুড়িও তার ব্যতিক্রম নয়। রাত 11টা, বৃষ্টিতে ভিজে জুবুতুবু হয়ে ঘরে ফিরেছে অনুজ। শ্রাবণ মাসের এই এক সমস্যা, হুটহাট করে আকাশ কালো হয়ে বর্ষণ শুরু হয়। সকালে অফিসে যাওয়ার আগে সারু বারবার করে তাকে ছাতা নিয়ে যেতে বলেছে, কিন্তু তাড়াহুড়োতে সে আজ ছাতা না নিয়েই যেতে চলে গেছে। আজ সারু যে তাকে কি পরিমাণ বকাবকি করবে তা ভেবে অনুজ আতঙ্কে আছে। মেয়েটা তাকে বড্ড ভালোবাসে। তার একটু অসুবিধা তার সহ্য হয় না। সারাক্ষণ তার সব কিছুর খেয়াল রাখে। অনুজও তার লতাকে অনেক ভালোবাসে। তাই তো পৃথিবীর সব কিছুর বিনিময়েও সে শুধু তার লতাকেই চায়। বাসায় ঢুকেই সে সোজা নিজের রুমে গিয়ে শুকনো কাপড় নিয়ে আগে শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার শেষ করে সে রুমে এসে ব্যাগ হাতে দুটো কদম ফুল বের করলো। অফিস থেকে আসার পথে ট্রাফিক সিগন্যালের সময় একটা পার্কের গাছে কদমগুলো দেখেছিল সে। আর লতা যে ফুল খুব পছন্দ করে তা তার অজানা নয়। সে প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কোনো না কোনো ফুল তার লতার জন্য কিনে আনে, কিন্তু কদম ফুল সচরাচর কিনতে পাওয়া যায় না। তাই তার লতাকেও কদম ফুল দেওয়া হয় না। আজ যখন কদম ফুলগুলো সে দেখলো, তখনই সেগুলো নিজ হাতে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। চারিদিকে ভারী বর্ষণের জন্য তাকে ফুল পাড়তে কেউ দেখেনি হয়তো। দেখলে সোর অপবাদ দিয়ে মার খেতে হতো হয়তো। সে যাই হোক, একটু ঝুঁকি নিয়ে সে যে শেষ পর্যন্ত তার লতার জন্য কদম ফুলগুলো অবশেষে আনতে পেরেছে, এটাই অনেক। কিন্তু লতা গেল কোথায়? সে যে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে বাসায় ঢুকলো, অথচ এখন পর্যন্ত তাকে কেউ বকাবকি শুরু করলো না। এটা কেমন যেন লাগলো। কদম ফুল হাত ব্রু কুচকে সে কিছু ভাবলো। তারপর হাতের ফুলগুলো নিয়ে এসে ছাদের দিকে গেল। সারাদিন আজ অনেক ভেবেছে চারু, তার শাশুড়ির বলা কথাগুলো। তারপর তার মনে হলো অনুজের সক্ষমতা থাকতেও সে কেন নিজের অরুজাত সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে। যেহেতু আল্লাহ তার মাঝে এই অক্ষমতা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। তাই আজ চারুলতা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুজকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাবে। এতে তার হাজার কষ্টে হলেও সে এটা করবে। একজন মায়ের অনুরোধ সে রাখবে। আমি জানতাম আমার লাজুকলতাটা বিউটি এসে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ বিলাস করছে। পিছন থেকে চারুকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রেখে তার কানে ফিসফিস করে বলল অনুজ। অনুজের কথায় চারু যেন কোনো প্রতিউত্তর করল না। তাতে করে চারুকে আরও গভীরভাবে স্পর্শ করে তার গাঁড়ে একটা চুম্বন এঁকে দিল অনুজ। আমার বউয়ের কি মনটা আজ খুব বেশি খারাপ? চারু তবুও চুপ। কি হলো বউ, কথা কয় না কেন? সে কি তবে মান করেছে তার আজ বরের সাথে? ঠোঁট উল্টে বলল অনুজ। তারপর পিছন থেকে তার আনা কদম দুটো ফুল চারুর সামনে ধরে বলল, এখনো কথা বলবে না আমার লতা আমার সাথে? চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল চারুর। মানুষটা এত কিছুর পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে সে কি করে দ্বিতীয় বিয়ে করার কথা বলবে? তবুও পরিস্থিতি আর চারুর অনুকূলে। তাই নিজেকে স্বাভাবিক করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে চারু অনুজের দিকে ঘুরে তাকালো। যাক, বউয়ের তাহলে উপহারটা পছন্দ হয়েছে, মুচকি হেসে বলে অনুজ। আপনার দেওয়া সব কিছুই আমার পছন্দ হয় অনুজ। জানি তো আমি তো চিনি আমার এই পাগলি বউটাকে। তো বউ, তুমি কি খেয়েছো নাকি এখনো না খেয়ে আমার অপেক্ষা করেছিলে? ব্রু কুচকে প্রশ্ন করে অনুজ। চারু চুপ করে দাঁড়িয়ে আছে। তাতেই অনুজ যা বোঝার বুঝে গেছে।
চারুর হয়তো মন খারাপ, তাই না খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে। হয়তো আজও বাসায় কোনো ঝামেলা হয়েছে। চারুর বাহু ধরে নিজেকে কিছুটা কাছে নিয়ে তার দুগালে নিজের হাত দিয়ে তার দিকে ঘুরালো অনুজ। তারপর বলল, লতা, আমার চোখের দিকে তাকাও। কি হয়েছে তোমার? বাসায় কি আজও? চারু তাকালো অনুজের দিকে স্থির দৃষ্টিতে। বলল, আপনি কি আমাকে ভালোবাসেন অনুজ? তোমার এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে লাজুকলতা? কতটা ভালোবাসেন আমাকে? ভালোবাসার পরিমাপক কোনো যন্ত্র আজ অবধি আবিষ্কার হয়নি লতা। যদি হতো তাহলে আমি আমার ভালোবাসাটা পরিমাপ করে তোমায় দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি তোমায়। আমি যদি আপনার কাছে কিছু চাই তবে কি তা দিবেন আমাকে? আমার সাধ্যের মধ্যে তাহলে অবশ্যই দিব। একবার বলেই দেখো না তুমি। তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই দিবেন আমাকে। কি হয়েছে বলো তো তোমার? আজ হঠাৎ আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? সন্দিহান গলায় বলল অনুজ। কোনো প্রশ্ন না, আমি যা বলছি তার উত্তর দিন। আচ্ছা বলো, কি চাও তুমি? কথা দিলাম আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে তাই দিব। কিছুটা সময় নিয়ে চারু নিজের মনের কথাগুলো গুছিয়ে নিয়ে সে অনুজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দ্বিতীয় বিয়ে করুন অনুজ। আমি চাই আপনি আপনার উডুরজার সন্তানের মুখে বাবা ডাক শুনুন। এটা আপনার সাধ্যের মধ্যেই আছে অনুজ। দয়া করে আমাকে আর দোষের ভাগিদার করবেন না আপনি। আমি বড্ড ক্লান্ত দায় নিতে নিতে। একদমে সবগুলো কথা বলে চোখ নামিয়ে নিচের দিকে তাকালো চারু। সে অনুজের প্রত্যুত্তরের অপেক্ষা করছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও অনুজের কোনো সাড়া শব্দ না পেয়ে সে আবার তাকালো অনুজের দিকে। সে দেখল অনুজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনুজের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করলো চারু, কিন্তু অনুজের শান্ত স্থির চোখের ভাষা কিছুই বুঝলো না চারু। কিছুক্ষণ পরে অনুজ নিজেই বলল, অনেক রাত হয়েছে, নিচে চলো, ঘুমাতে হবে, কাল আমার অফিস আছে। বলে নিজেই চারুর হাত ধরে নিচে নিয়ে গেল সে। চারু অনুজের কোনো অভিব্যক্তি বুঝতে পারল না। অনুজের এত শান্ত ভাব যেন সহ্য হচ্ছিল না চারুর, কিন্তু পাল্টা কিছু বলার সাহসও সে পাচ্ছিল না, কারণ সে অনুজের এত নির্লিপ্ততার মাঝে খুঁজে পাচ্ছিল না। গত রাতের ঘটে যাওয়া কথাগুলো ভাবছিল এতক্ষণ চারুলতা। যে মানুষটাও গত রাতেও তার জন্য এত গভীর ভালোবাসা প্রকাশ করেছে, সে মানুষটা যে রাতারাতি এতটাই বদলে যাবে তা যেন চারুর মন মানতে চাইছে না। আসলে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে অবিশ্বাস করা যায় না। আমরা যতই ভালোবাসার মানুষটির কাছে প্রতারিত হই না কেন, সেই আমরাই আবার নিজের মনকে সান্ত্বনা দিই যে হয়তো মানুষটা কোনো পরিস্থিতির চাপে পড়েই এমনটা করেছে। আসলে ভালোবাসা এমনটাই হয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে অবিশ্বাস শব্দটা আসে না। যাও বা ঠুমকো সন্দেহ, যা সময়ের বিবর্তনে আবার হারিয়েও যায়। তাই তো চারু তার অনুজকে ছেড়ে একেবারে চলেও যেতে পারছে না, আবার সবটা মানতেও তার বড্ড কষ্ট হচ্ছে। তবুও তার মনের কোণে একটা আশ্বাস আসে যে অনু এতটা বদলে যেতে পারে না। কিন্তু বারবার অনুজ তার ভাবনাকে ভুল প্রমাণিত করে, যেমন একটু আগেই তাকে কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তরুর ফোন পেয়ে মানুষটা এক মুহূর্তে তাকে ছেড়ে তরুর কাছে চলে গেল। তাহলে কি দিন শেষে ভালোবাসার রঙও বদলায়? তার ভালোবাসার মানুষটাও কি তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে? সেও কি তবে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে চাচ্ছে নিজের করা বোকামির জন্য? চারুর বুকটা ভারী হয়ে আসছে। এসব ভাবলে কি যেন এসব কিছুই যেন তার বড় দুয়াশা, যার রহস্য সমাধান করতে গেলে আবারও সবটা এলোমেলো হয়ে যাবে। ভোরের আলো ফুটতেই জায়নামাজ থেকে উঠে রুমের বাইরে গেল চারু। উদ্দেশ্য রান্না করে যাওয়া। এক কাপ কড়া লিকারের চা এখন তার বড্ড দরকার। টানা দুদিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর সাথে মানসিক দুশ্চিন্তা সব মিলিয়ে মাথাটা হ্যাং হয়ে আছে তার। রান্নাঘরের কাছে যেতেই হাঁড়ি পাতিলে টুংটাং আওয়াজ কানে এলো চারুর। এত ভোরে রান্নাঘরে কে ঢুকতে পারে তা নিয়ে চিন্তা করতে লাগলো সে। না, এত ভোরে মা তো কখনো রান্নাঘরে ঢুকেন না, আর বাবা আর অনুজ তো এ সময় রান্নাঘরে আসবে না। তারা হয়তো মসজিদ থেকে এসে এখন বেঘরে ঘুমাচ্ছে। পরক্ষণেই তার মনে হলো হয়তো তরু কোনো কারণে রান্নাঘরে এসেছে। এটাই সুযোগ ভাবলো চারু। এখন অনুজ এবং বাসার সবাই ঘুমিয়ে আছে। এই সুযোগে সে তরুর পেট থেকে আসল রহস্যটা হয়তো বের করতে পারবে।
খুশি মনে সে রান্নাঘরের দিকে ঢুকতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত বড় রান্নাঘরে সে অনুজকে দেখবে তা স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটা বাস্তবে ঘটছে। অনুজ চুলার উপর থেকে একটা পাতিল নামিয়ে তা থেকে এক গ্লাস দুধ ঢালল। তারপর যখন দুধ নিয়ে বের হতে যাবে তখনই চারু জিজ্ঞাসা করলো, আজ হঠাৎ এত সকালে দুধ খেতে মন চাইলো আপনার অনুজ? আমাকে ডাকলে আমিই দুধ গরম করে দিতাম। আমি ভেবেছি তুমি হয়তো ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। তবে দুধটা আমার জন্য নয়, তরুর জন্য। এত বুড়ে হঠাৎ তরু দুধ কেন খেতে চাইল? অবাক হয়ে প্রশ্ন করলো চারু। ওর পুরো শরীর ব্যথা হয়ে আছে, তাছাড়া রাতে তেমন কিছুই খায়নি, তাই ভাবলাম একটু গরম দুধ খাওয়ালে হয়তো সে আরাম পাবে। দ্রুত বলেই অনুজ চারুর পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘর থেকে। অনুজের কথা শুনে চারুরও তরুর জন্য চিন্তা হতে লাগলো, তাই অনুজের পিছু পিছু সেও অনুরেখার গলের দিকে এগিয়ে গেল। গরম গরম দুধটুকু খেয়ে নাও তরু, দেখবে শরীরে আরাম পাবে, সাথে ওষুধটাও খেয়ে নাও, তাহলে হালকা যে জ্বর আছে সেটা আর বাড়বে না। ব্যাস এতটুকু দেখি সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না চারু। যেটুকু বিশ্বাস বা ভরসা অনুজের জন্য তার মনে ছিল সেটুকুও যেন এখন কর্পূরের মতো উবে গেল। সদ্য গোসল করা বীজে চুলে আদর্শ হওয়া তরুকে দেখে চারুরও মনে পড়ে গেল 3 বছর আগের এমনই একটি ভোরের কথা, যে ভোরে সে ছিল এবারে নতুন বউ। বাসর রাতের পরদিন যখন তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, ঠিক এমন করেই অনুজ তার জন্য দুধ আর ওষুধ এনেছিল, নিজাতে খাইয়েও দিয়েছিল। আজ সে একই ঘটনাগুলো তারই চোখের সামনে তারই ছোট বোনের সাথে ঘটছে অনুজ। হঠাৎ করে যেন তার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তার মনে হলো পুরুষ বুঝি এমনই হয়, তাদের কাছে বুঝি মানসিক চাহিদার চেয়ে দৈহিক চাহিদাটাই বেশি প্রিয় হয়। তা না হলে গত রাতে তার সাথে অসম্পূর্ণ মুহূর্তের সমাপ্তিটা অনুজ কখনোই তরুর সাথে কাটাতে পারত না। না, অনুজ হয়তো ধর্মীয় দৃষ্টিতে কোনো পাপ করেনি, সে যা করেছে তার বিবাহিত স্ত্রীর সাথেই করেছে, কিন্তু সে যে একটা মানুষের মনকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে, আজ কি তা অন্যায় নয়? কথায় আছে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি একই সমতুল্য। তাহলে অনুজ তো সে অপরাধটাই করেছে। বিয়ে যদি করারই হতো, দ্বিতীয় স্ত্রীর সাথে যদি সহবাস করারই হতো, তাহলে সে কেন বারবার চারুর মনে তার জন্য নতুন করে ভালোবাসার কুড়ি ফুটিয়েছে? আবার সে কুড়িটাকে নিজ হাতে নষ্ট করে দিল এই লহমায়। কাল অবধিও চারুর মনে হয়েছিল সে বুঝি ভুল, অনুজি হয়তো তাকে ভালোবাসে, কিন্তু না, সে ভুল করেছে। মনে হচ্ছে তার চিন্তা ভাবনাগুলো সব ভুল, সব মিথ্যা ছিল। অনুজ তার ভরসা, তার বিশ্বাস সব কিছু একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে আজ। না, আর এক মুহূর্ত সে থাকবে না এ বাড়িতে। সে ভেবেছিল তার সামনে যা ঘটেছে তা হয়তো সবটাই লোক দেখানো, বানোয়াট। হয়তো অনুজ তাকে শিক্ষা দিতেই এমনটা করেছে, কিন্তু তার ভাবনাগুলো সব ভুল ছিল। পরিশেষে পুরুষগুলোই এক, এরা নতুন শরীর ফেলে আর কিচ্ছু চায় না। এরা ভালোবাসার মনটাই বুঝে না, এরা কেবল দৈহিক চাহিদাটাকেই বুঝে। এত কিছুর পরেও সে কেবল অনুজের ভালোবাসার জন্যই এতটা বেহায়ার মতো এই বাড়ি ছেড়ে যায়নি। তবে এখন তার মনে হচ্ছে সে ভুল করেছে, তার হয়তো চলে যাওয়াটাই উচিত ছিল। আজ নিজের চোখে যা দেখেছে, যা শুনেছে, তারপরে এ বাড়িতে আর থাকা হয়তো উচিত নয়। কারণ তার প্রতি হয়তো অনুজের ভালোবাসাটা আজকাল ফিকে হয়ে গেছে, যা ধীরে ধীরে বড্ড ফিকে হয়ে যাবে। আর সেটা চারুর পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হবে না। যেখানে আর ভালোবাসাটা নেই সেখানে তার থাকাটাও অনুচিত। তরু, এখন কেমন লাগছে তোমার? আগে চেয়ে অনেকটা ভালো, মুচকি হেসে অনুজের কথার জবাব দিল তরু। যদি খুব বেশি কষ্ট হয় বা খারাপ লাগে তাহলে আমাকে বলো, প্রয়োজনে ডাক্তারের কাছেও নিয়ে যাব। তুমি কোনো দ্বিধা করবে না। আচ্ছা, একটা প্রশ্ন করব? আরে একটা কেন, হাজারটা প্রশ্ন করো। মুচকি হেসে তরুকে অভয় দিল। আমরা যা করছি এতে কিন্তু আপুমনির কষ্ট হচ্ছে। আপনি কি আপুমনির অবস্থা দেখেছেন? সে যদি সহ্য করতে না পেরে কোথাও চলে যায় বা কোনো ভুল করে? তরুর কথার সমাপ্তি ঘটাতে দিল না অনুজ, তার আগেই তাকে থামিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, বাকিটা আমি সামলে নেব। তুমি এখন আমার দায়িত্বে, আর আমার কাছে ভালোবাসার আগে সেই মানুষটার দিয়ে যাওয়া দায়িত্বটা অনেক বড়। সো তুমি নিশ্চিন্তে থাকো, বুঝলে? আচ্ছা, আমি এখন গেলাম, শাওয়ার নেব। সারা রাত যা গেল, গোসল করাটা এখন আমার জন্য ফরজ কাজ।
আচ্ছা। অনুজ নিজের রুমে গিয়ে কাভার থেকে জামা কাপড় নিতে গিয়ে দেখলো চারু বারান্দায় দাঁড়িয়ে আছে। চারুর কাছে গিয়ে তাকে ধরতেছেও কিছু একটা ভেবে আবার ওয়াশরুমের দিকে চলে গেল। শরীরের যা অবস্থা, এই অবস্থায় সে তার লতাকে ছুতে পারবে না। তার চেয়ে বরং গোসল করে তারপর সে লতার কাছে যাবে। অনুজ ওয়াশরুমের দরজা লাগাতেই চারুর চোখ থেকে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আজ তার অনুজের তার লতার কাছে আসতেও ভাবতে হচ্ছে, সংকোচ বোধ করছে সে। সত্যি সময়ের সাথে ভালোবাসার রঙও বদলায়। গোসল সেরে পুরপুরে মনে ওয়াশরুম থেকে বের হলো অনুজ। মানুষ যতই ক্লান্ত থাকুক না কেন, সে যদি লম্বা একটা শাওয়ার নেয় তাহলে তার সকল ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। তোয়ালে দিয়ে ভিজা চুল মুছতে মুছতে লতাকে ডাকলো অনুজ। লাজুক লতা, বউ, আমার তাড়াতাড়ি এক কাপ কড়া লিকারের চা বানিয়ে দাও তো। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি। তোমার হাতে চাটা খেয়ে একটা লম্বা ঘুম দিব ভাবছি। চারুর কোনো সাড়া শব্দ না পেয়ে বারান্দায় উকি দিল অনুজ। দেখলো চারু রুমে নেই, তাই হয়তো ভাবলো তার ডাকে সাড়া দেয়নি। এমনটা ভেবে চুল আঁচড়াতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো অনুজ। চিরুনি হাতে নিয়ে তার চুলে চালাতেই যাবে, তখনই তার নজর যায় ড্রেসিং টেবিলের গ্লাসের ওপর। সেখানে একটা কাগজ আঠা দিয়ে আটকানো। কাগজ আটকানো দেখে ব্রু কুঁচকে গেল অনুজের। তাদের ড্রেসিং টেবিলের আয়নায় কে লাগালো এমন কাগজ? লতা। কিন্তু লতা এমনটা কেন করবে? এসব ভাবতে ভাবতে সিরকুটটা হাতে নিয়ে খুলল অনুজ। কাগজ খুলতে তার ভিতরের গোটা গোটা কলমের কালিতে লেখা দেখে অনুজের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে কি সত্যি সত্যি এটা দেখছে নাকি চোখের ভ্রম, তা বুঝতে না পেরে আবারও একবার সিরকুটটা পড়ে দেখল সে। যেখানে ভালোবাসা ফিকে হয়ে গেছে সেখানে আমার প্রয়োজনও ফুরিয়ে গেছে। মুক্তি দিলাম আপনাকে, সুখে থাকুন, তরুকে ভালো রাখবেন এই কামনাই করি। এই কয়েকটি লাইন পড়ে এই শ্রাবণ মাসের শীতলতায় অনুজ দরদর করে কাঁপছে। সিরকুট হাতে সে ড্রেসিং টেবিলের সামনেই নিচে বসে পড়ল। তার লতা তাকে মুক্তি দিয়েছে, মানে সে তাকে ছেড়ে চলে গেছে, এই যেন বিশ্বাসই হচ্ছে না অনুজের। মুহূর্তে সে বসা থেকে উঠে হন্য হয়ে পুরো বাসায় চারুকে খুঁজতে লাগলো। এমনকি ছাদও বাকি রাখেনি। না, চারু নেই। পুরো বাড়ির কোথাও সে চারুকে খুঁজে পায়নি। এটুকু সময়ে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে তার কাছে। নিজেদের রুমে গিয়ে চারু চারু বলে আর্তনাদ শুরু করলো। তার করুণ আর্তনাদ শুনে মহসিন হাসান সহ রহিমা বেগম এমনকি তরুলতাও ছুটে এলো। মহসিন হাসান কিছুক্ষণ আগেই ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকেছেন, আর রহিমা বেগম নিত্যদিনকার মতনই জায়নামাজের বিছানা থেকে উঠে আসেন। তরু সবার পরে আসে, কারণ সে কিছুক্ষণ আগেই ওষুধ খেয়ে একটু শুয়েছিল। চোখ লেগে আসতেই অনুজের এমন আত্মচিৎকার শুনে ঘুম চলে যায়। সবাই এসে দেখে অনুজ খাটের কোন ঘেঁষের নিচে বসে চিৎকার করে লতা লতা বলে ডাকছে। মহসিন হাসান ছেলের পাশে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করতেই অনুজ তার হাতের চারুর লেখা যাওয়া চিরকুটটা দিয়ে দিল। তিনি সেটা দুবার পড়লেন। তারপর তরুলতার দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের বেহায়াপনার জন্য আমার ঘরের লক্ষ্মী আমার বাড়ি ছাড়া হয়ে গেল। কি বলছো কি এসব? কি হয়েছে? আর চিরকুটেই বা কি লেখা আছে যার জন্য তুমি আমার ছেলেকে কথা শোনাচ্ছ? আর বৌমাই বা কোথায়? এ বাড়িতেও থাকার কোনো পরিস্থিতি তোমরা কি রেখেছ যে ওইখানে থাকবে? এরপর অনুজের দিকে তাকিয়ে আবার বলেন, এখন আর কেঁদে কি হবে? যা করার তা তো করেই নিয়েছ। বলেই তিনি চিরকুটটা অনুজের দিকে ছুঁড়ে দিয়ে গেলেন। রহিমা বেগমও স্বামীর পিছু পিছু চলে গেলেন সবটা জানতে। এতক্ষণ তরুলতা স্থির হয়ে দাঁড়িয়েছিল। অনুজের বাবা মা চলে যেতেই সে অনুজের পাশে গিয়ে বসল। আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম, আর তাই হলো। আমার জন্যই সব কিছু হলো। আপনি দয়া করে আপুমনিকে খুঁজে নিয়ে আসুন। আমি তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইব। প্রয়োজনে এই বাড়ি ছেড়েও চলে যাব, তবু আমার আপুমনিকে খুঁজে আনুন আপনি। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তরু। অনুজের এখন সেদিকে কোনো খেয়াল নেই। সে এখন চারু চলে যাওয়া নিয়েই বিধ্বস্ত হয়ে পড়ে আছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে সামনে বসে থাকা দুটো মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে চারুলতা। অপরদিকে বসে থাকা মানুষ দুটোর তাকে নিয়ে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন। কিন্তু চারুর নিশ্চুপ চাহনিতে তারা কি বলবে, কোথায় থেকে শুরু করবে বুঝতেই পারছে না। তুই কেন ভাইয়াকে খবর দিচ্ছিস না? আর ওইভাবে অন্যমনস্ক হয়ে মাঝ রাস্তায় উদ্ভটের মতো কেনই বা হাঁটছিলি?
কি হয়েছে ছাড়ো, আমাকেও বলবি না? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে অন্তত সবটা বল, না হলে আমি তোকে কোনো সমাধান দিব কি করে বলতো? নিজের কি হাল করেছিস দেখছিস আয়নায় একবারও? আর ভাইয়া বা কেমন, তোর এত অযত্ন করছে? যত্ন নেওয়ার নতুন মানুষ পেয়েছে যে এখন সে। সামনে বসে থাকা মেয়েটি একের পর এক বিরতিহীন প্রশ্নের মাঝে চারু বলে উঠল কথাটি। মানে কি বলছিস কি তুই? নতুন মানুষ বলতে তুই কি বোঝাচ্ছিস? তুই সেটা বুঝেছিস, আমি সেটা বোঝাতে চেয়েছি। না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে চারু। ভাইয়া তোকে অনেক ভালোবাসে। আমার জানা মতে তার জীবনে তুই প্রথম এবং তুই শেষ নারী যাকে সে ভালোবাসে। প্রথম নারী হয়তো ঠিক, কিন্তু শেষ নারী হয়তো হতে পারলাম না। কি হয়েছে সবটা আমাকে খুলে বল চারু। আমি প্রথম থেকে সবটা শুনতে চাই। সামনে বসে থাকা মেয়েটির কথায় চারু প্রথম থেকে সবটা বলল। কারণ চারু এই মেয়েটিকে কখনোই কিছু লুকায়নি, আর যদি আর ব্যতিক্রম করেনি। সবটা শোনার পর মেয়েটি বলল, আচ্ছা সবটাই বুঝলাম, কিন্তু ভাইয়া বা তরু কেউ কি একবারও নিজের মুখে বলেছে যে তারা বিয়ে করেছে? বা কি এমন হয়েছিল সেদিন যাতে তোরা ভেবে নিলি ভাইয়া সত্যি সত্যি বিয়ে করলো? মেয়েটির কথায় চারু কিছুটা চমকালো, আবার কিছুটা থমকে গেল। তারপর সেদিনের অনুজ তরুর কথাগুলো মনে করতে লাগলো। তারপর মাথা নেড়ে বলল, না, অনুজ বলেনি ও তরুকে বিয়ে করেছে। তাহলে তোরা বুঝলি কি করে ভাইয়া বিয়ে করেছে, তাও আবার তরুকে? ভাইয়া কি সেদিন কি বলেছিল? আম্মা, তরু আজ থেকে বাসায় থাকবে, আজ থেকেও সমস্ত দায়িত্ব আমার। চারু যে মর্যাদায় এই বাড়িতে থাকে, ঠিক সেই মর্যাদায় তরুও আজ থেকে এই বাড়িতে থাকবে। মেয়েটির কথায় চারু হুবহু অনুজের বলা কথাগুলো তাকে বলল। কিন্তু এতে বিয়ে করেছে তা তো বলেনি সে। তোরা নিজেরাই বুঝে নিলি সবটা। আম্মা বলেছিল চারু এ বাড়ির বউ। তরু চারুর বোনের মর্যাদা ছাড়া এ বাড়িতে ওরই মতন মর্যাদা থাকবে মানে? তুমি কি তবে তরুকে বিয়ে করেছ? আমার কথার মানে যদি এটা বুঝো, তাহলে তোমরা সেটাই সত্যি মা। তরুর কোনো অমর্যাদা বা অসম্মান যেন না হয় সেটা খেয়াল রেখো। বাবা বার কয়েক জিজ্ঞাসা করেছিল সে সত্যি তরুকে বিয়ে করেছে কিনা। সে বারবার চুপ থেকেছে। আর নীরবতাকে সম্মতির লক্ষণ বলা যায় সেটা তো জানিস। সব ক্ষেত্রেই নীরবতার সম্মতি হয় না চারু। আচ্ছা বিয়ে করেনি সেটা না হয় মানলাম, কিন্তু তরুর সাথে একসাথে রাত কাটানো, সেটাকে তুই কি বলবি? তুই কি ভাইয়াকে দেখেছিস তরুর সাথে এক ঘরে রাতে থাকতে? দেখিনি, কিন্তু বলেই কিছুটা চুপ হয়ে যায় চারু। মেয়েটি আবার বলে, কিন্তু কি চারু, পুরোটা বল আমাকে। চারু পাশে বসা পুরুষটির দিকে তাকিয়ে মাথা নত করে রইল। এতে করে মেয়েটি বুঝল চারুর হয়তো সংকোচ হচ্ছে ছেলেটির সামনে কথাগুলো বলতে। তাই সে ছেলেটিকে ইশারা করতেই সে রুম থেকে বেরিয়ে চলে গেল। তারপর মেয়েটি চারুকে বলে, এবার বল। নির্ভীক চলে গেছে। তখন চারু গতকাল রাত থেকে আজ ভোরে ঘটে যাওয়া সবটা মেয়েটাকে খুলে বলল। এতে করে মেয়েটা কিছুটা সময় নীরব থেকে আর তারপর আবার বলে, তোর উচিত ছিল ভাইয়াকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা। তুই কি সেটা করেছিস? না, কিন্তু তরুকে জিজ্ঞাসা করতেই অনুজ আমার কথা এড়িয়ে গিয়েছে। মেয়েটি কিছুটা ভেবে বলল, ভাইয়ের সাথে তোর খোলামেলা কথা বলে সবটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। তা না করে শুধুমাত্র কিছু ঘটনা দেখেই তুই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারিস না চারু। চারু কিছুটা সময় চুপ থেকে আবার বলে উঠল, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দোস্ত। ঠিক বেঠিক সবটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার কিছুটা সময় লাগবে নিজেকে সামলাতে। মেয়েটা চারুর মনের অবস্থা বুঝে বলে, আচ্ছা তাহলে তুই সুস্থ হওয়া পর্যন্ত সময় নেই। আরও একবার পুরো বিষয়টা ভেবে দেখ, কথা বলে সবটা মিটিয়ে নেওয়া যায় কি না। তারপর না হয় সিদ্ধান্ত নিস, আমি বাধা দিব না। মনে রাখিস, একটা সম্পর্ক গড়তে বা ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু সেটাকে সারা জীবন টিকিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় বিষয়। আশা করি তুই আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার ভাববি। আমি গেলাম, তোর মেডিসিনের সময় হয়ে গেছে, তার আগে কিছু পেটে দেওয়া দরকার। আমি খাবার নিয়ে আসছি। মেয়েটি উঠে যেতেই তার হাত ধরে টান দিল চারু। আমি যে তোর কাছে আছি এটা আপাতত কাউকে জানাস না। মুচকি হেসে মেয়েটি বলল, ভাইয়াকে আমি জানাবো না, তুই সময় নিয়ে সুস্থ হ, তারপর না হয় কথা হবে। মেয়েটি চলে গেল, আর চারুর মনে আবার জন্ম দিয়ে গেল এক গাদা নতুন প্রশ্নের জুড়ি। চারু আবার নতুন ভাবনায় বিভোর হয়ে গেল। তাহলে কি তার দেখায় বা শোনায় কোনো ভুল হয়েছে?
অনুজ কি তবে তাকে ঠকায়নি? কিন্তু অনুজ এমনটা কেন করেছে? কেনই বা তাকে খোলাসা করে কিছু বলছে না? কি উদ্দেশ্য তার? আর তোরই বা এতটা নির্বাক কেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারুলতার মনে। সকালে যখন সে অনুজদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন সে অনেকটা উম্মাদের মতোই রাস্তা দিয়ে হাঁটছিল। আর হাঁটবেই বা না কেন? যার গড়, মন, বিশ্বাস সবকিছু একসঙ্গে ভাঙে, সে কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? সারুও পারেনি। আর যার ফলস্বরূপ একটি গাড়ির সাথে ধাক্কা লাগে তার। ভাগ্য ভালো, গাড়িতে থাকা লোকগুলো তার পরিচিত ছিল, তাই তো তারাই ওকে হসপিটালে নিয়ে আসে। সারুর শরীরে আঘাত লাগলেও তখন অল্প বিস্তর হুঁশ ছিল, তাই তো সে বারবার তার সে পরিচিত মুখদের অনুরোধ করেছে তার যেন কাউকে কথা না জানায়। চারুর আপত্তি ভরা অনুরোধ ফেলতে পারেনি তারা। হয়তো প্রাথমিক চিকিৎসা শেষে তারা তাকে তাদের বাসাতেই নিয়ে এসেছে। এরপর বাকিটা অপরিক্ত। আজ টানা 7 দিন লতার মুখটা দেখেনি অনুজ। পাগল প্রায় অবস্থা এখন তার। কোথাও খুঁজতে বাকি রাখেনি। সে পরিচিত থেকে শুরু করে হসপিটালের মর্গে পর্যন্ত সে খোঁজ করেছে চারুলতার, কিন্তু চারুকে কোথাও খুঁজে পায়নি। উদ্ভ্রান্তের মতো জীবন কাটাচ্ছে তার। মধ্যরাতে আজ বাসায় ফিরেছে সে। নিজেদের রুমটাতে ঢুকলে তার ভিতরটা হাহাকার করে ওঠে। হাজারো স্মৃতি ঘেরা রুমটায়, কিন্তু যাকে ঘিরে এত স্মৃতি সে মানুষটাই আজ নেই। কোথায় আছে চারু? কোথায় গেল লতা? তার উপর অভিমান করে? ও কেন? খারাপ কিছু হয়নি তো তার সাথে? তার কেবলই মনে হচ্ছে সে বুঝি তার লতাকে চিরকালের মতো হারিয়ে ফেলবে। যে দায়িত্বের জন্য নিজের ভালোবাসাকে সে বাজি রেখেছে, সে দায়িত্ব যেন এখন তার কাছে যন্ত্রণায় রূপ নিয়েছে। কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যে সব কিছুর বিনিময়ে হলেও তার দায়িত্ব পালন করে যেতে হবে। আবার তার পাশে যে লতাকেও চায়, কিন্তু আজ ভালোবাসার মাঝে দায়িত্ব যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, খুব কি কষ্ট হতো চারুর আরেকটু অপেক্ষা করলে? সে কি তার অনুজের উপর একটু ভরসা করতে পারলো না? একটুখানি বিশ্বাস নিয়ে সে কি অপেক্ষা করতে পারলো না? খুব কি ক্ষতি হয়ে যেত তাতে? এতগুলো বছরে সে কি বোঝেনি তার প্রতি অনুজের ভালোবাসার গভীরতা? নাকি সে বোঝাতে ব্যর্থ হয়েছে? নিজের মনে মনে এমন অনেক কথা জপতে থাকে অনুজ, যার কোনো উত্তর মিলে না। পরিশেষে নিজেই নিজের প্রশ্নের একটা করে যৌক্তিক উত্তর দেয়, নিজের মতন করে। তারই ভুল হয়েছে লতাকে সবটা পরিষ্কার করে না বলা। আজ সেটা সে বুঝতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। অনুজ তাড়াতাড়ি তোর রুমে যায়। মেয়েটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। শরীর জ্বরে পড়ে যাচ্ছে। ডাক্তারকে খবর দে। মায়ের কথায় ধ্যান ভাঙে অনুজের। পরক্ষণে নিজেকে সামনে ছুটে যায় তোর রুমের দিকে। তোর আবার খারাপ কিছু হলো না তো? অজানা এক আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার।